প্রথমেই কবিতা উৎসবে রিক্রিয়েশনের সকল দর্শক বন্ধুদের শুভেচ্ছা, ভালোবাসা, প্রীতি, নমস্কার ও সালাম জানিয়ে আরম্ভ করছি আজকের ধারাবাহিক শিলাবতী চোরের বৃত্তান্ত। আজ অষ্টম পর্ব শিলাবতী চোরের বৃত্তান্ত। আসামের শিলচরের বরাকের নতুন দিগন্ত সাপ্তাহিক পত্রিকায় অনলাইনে অফলাইনে আপনারা দেখতে পাবেন। শিলাবতী চোরের বৃত্তান্তের কাছাড়ের শেষ রাজা গোবিন্দচন্দ্র নারায়ণের জীবনগিরি উপন্যাসটি। তিনি 5 বছর খাস করে শিলচরে ছিলেন। সেই সময় যে ঘটনাগুলি ঘটেছিল তাই উপন্যাসে প্রাধান্য পেয়েছে। পরবর্তী সময় তিনি কিছুদিন দুধ পাতিলে চলে যান এবং পরে বধুপুরের কাঠিগড়া সেখানে তার মৃত্যু ঘটে। আত্মহত্যায় হস্তে তিনি মারা যান। এই জীবনীগিরি শিলাবতী চোরের বৃত্তান্ত। প্রতি পর্বে ইতিহাস, তথ্য এবং সংঘাত, রোমাঞ্চ, প্রেম, ভালোবাসা রয়েছে। সেই সময় কাঁচা রাজ পরিবারের জাতপাত ব্যবস্থা ছিল খুব কঠোর। এই উপন্যাস সে তাও উচ্চারিত হয়েছে কিভাবে জাত প্রথা ভেঙেছিলেন গোবিন্দচন্দ্র নারায়ণ। ইন্দুপ্রভার সান্নিধ্যে এসে গোবিন্দচন্দ্র নারায়ণের কোনো সন্তান ছিল না। তিনি শিউলি নামে একটি মেয়েকে কন্যা মতো পালন করতেন, তাকে বিবাহ দিয়েছিলেন। এই বিবাহ নিয়ে তবে সংঘাত সৃষ্টি হয়েছিল, তার উপন্যাসে রয়েছে। তাহলে আজকের অষ্টম পর্ব আপনারা দেখুন, শুনুন, শেষ পর্যন্ত দেখতে থাকবেন, কারণ এই উপন্যাস ইতিহাস ভিত্তিক, তথ্য ভিত্তিক। আমার পূর্ববর্তী মালিন্দ্রের আখ্যানের পরবর্তী অংশ তাহলে পড়ে নিচ্ছি আজকের অষ্টম পর্ব। নৃপেন্দ্র লাঠিয়াল দরজা খুলে বয়া জড়িত কণ্ঠে আমতা আমতা করে বলল, মহারাজা, আমার কি কোনো দোষ হয়েছে? মহারাজা ক্ষমা করুন। গোবিন্দচন্দ্র অবাক হয়ে বলেন, কেন? তোর দোষ হতে যাবে কেন? মহারাজ গোবিন্দচন্দ্র এর কথা শুনে পর নৃপেন্দ্র লাঠিয়ালের স্বর স্বাভাবিক হলো। তুই এক্ষুনি গাড়ি বের কর, আমি রাজ্য দেখতে এই সকালেই যাব। তুই এক্ষুনি গাড়ি বের কর, আমি রাজ্য দেখতে এই সকালেই যাব শিলাবতীর ঘাটে। গোবিন্দচন্দ্র আজ ঘোড়ার গাড়িতে এসেছেন। দূর থেকে তিনি দেখতে পাচ্ছেন শিউলি আজ কারোর জন্য অপেক্ষা করছে। আর অপার থেকে একটি পানসি নৌকা তরতর করে শিউলির দিকে আসছে। পানসি নৌকোতে এক সুপুরুষ যুবা, সে তখন নৌকোতে থেকে নেমে শিলাবতীর ঘাটে সিঁড়িতে বসেছে। শিউলির পা দিয়ে তখন জল ছিড়াচ্ছে। মনে হলো শিউলির সঙ্গে ওই যুবাটির ঘনিষ্ঠ সম্পর্ক আছে। জানি না যুবকটি কি ভালো কিনা, তবে চিনি আমি। আমাদের ওই যুবকটি সম্পর্কে আরো বিস্তারিত খবর নিতে হবে। একবার দেখেছিলাম হাটে, যুবকটির নাম সুধাময় দাস, সুনারাম দাসের ছেলে। সুনারাম দাস মাঝি বরবক্ত নদীতে পারাপারের কাজও করছে। বিশেষত গঙ্গাসাগর মেলায় তীর্থ যাওয়ার সময় তাকে নিয়ে দূর দেশে রাজ আমাত্য অভিজাত শ্রেণীর রাজকর্মচারী নিয়ে যায়। তাই রাজবাড়ি তথা সবার কাছে তার একটা সম্মান আছে, প্রায় চিনে সবাই। সুনামের স্ত্রী নাম মনোরমা দাস, খুব ভালো কাঁথা শিল্পী। তার নানান কাঁথাগুলো ভিন দেশের ব্যবসায়ী কিনে নিয়ে যায়। সুদামা দাসের মায়ের শিল্পগুণ পেয়েছে তার ছেলে সুদামা দাস। সুনারাম দাসের মায়ের শিল্পগুণ পেয়েছে তার ছেলে সুদামা দাস। সুদাময় খুব সুন্দর মাটির গড়া, জগ ইত্যাদি কাজ করতে পারে। সুদাময় খুব সুন্দর মাটির গড়া, জগ ইত্যাদি কাজ করতে পারে। মাটির জগ কলসি উপর
যে আলপনার কাজ করে তা দেখলে চোখ জুড়িয়ে যায়। অনেক ভিনদেশী ব্যবসায়ী তার মাটির জগ, ঘট, কলস ইত্যাদি নিতে আসে। তারই ছেলে সুদাময়, তার ছেলেটির গলা কণ্ঠ সুন্দর, তার ছেলেটির গলার কণ্ঠ খুব সুন্দর গান গায়। একবার রাজবাড়িতে রাস উৎসবে খুব সুন্দর গোষ্ঠীর গান গেয়েছিল। ইন্দুপ্রভা তার প্রশংসায় পঞ্চমুখ ছিলেন। এই ভাবতে ভাবতে সিঁড়ি দিয়ে নামছেন তিনি। তার পায়ের শব্দ শুনে পেছন ফিরে তাকালো শিউলি। কিছুটা হতভম্ব হয়ে গেছে শিউলি, ভাবতে পারেনি এইভাবে সকালে শিলাবতী ঘাটে তাদের সঙ্গে দেখা হয়ে যাবে মহারাজের। শিউলির সঙ্গে মহারাজের দেখা হতে শিউলি বলল, মহারাজের জয় হোক। তার সঙ্গে দুয়ারের মতো সুদাময় দাস বলল, মহারাজের জয় হোক। তারই সঙ্গে দুয়ারের মতো সুদাময় দাস বলল, মহারাজের জয় হোক। মহারাজ প্রত্যুত্তরে বললেন, কল্যাণ হোক তোমাদের। শিউলি, এত সকালবেলা এখানে কি করছো? তোমার চলাচল আমার কাছে ভালো ঠেকছে না। ইন্দুপ্রভার প্রশ্রয়ে তুমি নষ্ট হয়ে যাচ্ছ। গতকাল নরেন্দ্র তোমার জন্য আমার কাছে অপ্রিয়ভাজন হয়েছে। তোমার রানীমাকে আমি সবই বলবো। এই বলে দাঁত দিয়ে শব্দ ভাঙতে ভাঙতে মহারাজা গোবিন্দচন্দ্র সুদাময় দাসের দিকে তাকে বলেন, তোমার এত বড় স্পর্ধা? সুদাময় দাসের গলা কেঁপে কেঁপে উঠল। মাথা নিচু করে মহারাজ শব্দের উচ্চারণ করার সঙ্গে সঙ্গে মহারাজা গোবিন্দচন্দ্র নারায়ণ বলেন, চুপ, আর তোমার ফিরিস্তি শুনতে চাই না। তোমার শিল্পকলার জন্য আমি খুশি হয়েছিলাম। সে আশা তুমি গড়ে বালি করেছো। এই বলতে বলতে মহারাজা গাড়িতে উঠেই বলেন, নৃপেন্দ্র, গাড়ি চালাও, আরো একটু সামনে যাব। মহারাজা গাড়ি থেকে তাকিয়ে চারিদিকে দেখছেন প্রজারা লাঙ্গুল দিয়ে চাষ করছে। চাষিরা কাজে ব্যস্ত হয়ে ঘুম ভেঙে কাজে লেগে গেছে। এইসব দেখে যেতে যেতে খুবই ভালো লাগছে তার। শুধুমাত্র শিউলির জন্য মনটা তার খচখচ করছে। শিউলির প্রতি অনেকের চোখ পড়েছে। ইন্দুপ্রভার মতো তিনিও শিউলিকে কন্যার মতো স্নেহ করেন। আর স্বাধীনই তো রাজবাড়িতে থাকে, আমাদের 5 ফরমাস শুনে বড় ভালো মেয়ে। কিন্তু ওই যুবাকে হয়তো ভালোবাসে শিউলি, কি জানি। তাদের কথাবার্তা চালচলেন মনে হয় শিউলি সুদাময়কে ভালোবাসে, তবে নিশ্চিত নয়। তাকে লোভ, ঈর্ষা, হিংসা পৃথিবী থেকে রক্ষা করতে পারবেন কি? যত দিন যাচ্ছে শিউলি যেন আরো সুন্দর হয়ে যাচ্ছে। ইন্দুপ্রভার কোলে কোনো সন্তান তিনি নিতে পারেননি, কিন্তু শিউলি তার বুকের যন্ত্রণাটা অনেকটা কমিয়ে দিয়েছে। শিউলিকে ইন্দুপ্রভা গান শিখিয়েছে। রাজবাড়ির উস্তাদ সুনা সিংহের তত্ত্বাবধানে পালি শিখিয়েছে, ন্যায়রত্ন শিখিয়েছে। যদিও তার বাবা ন্যায়রত্ন দিগম্বর ভট্টাচার্য তিনি আমাদের পুরোহিতের আত্মীয়, আমাদের প্রিয়জন। আর তার মামার বাড়ি ত্রিপুরা আগরতলা ত্রিপুরেশ্বর মন্দিরের পান্ডা পণ্ডিত বিপুলেশ্বর ভট্টাচার্য, সেই উচ্চবর্ণের মেয়ে শিউলি। সে কিনা নিম্নবর্গের সুদাময় দাসকে ভালোবাসে। এত নিচের শিউলি নেমেছে। আমাদের রাজ্যের কাছে দণ্ডবিধি মতে এই ভালোবাসা বিয়ে মান্যতা দেয় না। পূর্বজ রাজমাতার নির্দেশে মালিনী ও সুরেশের বিচার অসাধারণ মেরামতার জন্য এবং কুলগুরু নালিশের কাঠের আরাধ্য দেবী রণচণ্ডীর পুরোহিত সাধক ভুবনেশ্বর বাচস্পতিকে দোষী সাব্যস্ত করেছিল। কিন্তু কবি ও কাঠালি রাজ্যের প্রথম পুঁথি লেখক ভুবনেশ্বর বাচস্পতিকে বিচার সময় কোথাও পাওয়া যায়নি। পূর্বজের রাজমাতার নির্দেশে মালিনী ও সুরেশ্বর বিচারের অসাবর্ণ মেলামাঠার জন্য এবং কুলগুরুর নালিশের কাছারের
আরাধ্য দেবী রণচণ্ডীর পুরোহিত সাধক ভুবনেশ্বর বাচস্পতিকে দোষী সাব্যস্ত করেছিল, কিন্তু কবি ও কাজের রাজ্যের প্রথম পুঁথি লেখক ভুবনেশ্বর বাচস্পতিকে বিচার সময় কোথাও পাওয়া যায়নি। কেউ কেউ বলেন কাছাড়ের রাজ পরিবারের অধিষ্ঠাত্রী রণচণ্ডী দেবী তার ব্রহ্মজ্ঞানী সাধককে অর্থদান করিয়েছিলেন। কেউ কেউ বলেন কাছাড়ের রাজ পরিবারের অধিষ্ঠাত্রী দেবী রণচণ্ডী দেবী তার ব্রহ্মজ্ঞানী সাধককে অন্তর্দান করিয়েছিলেন। বারবার তাকে নানাভাবে হেনস্থা অপমান সেই সময় আমাদের পূর্বপুরুষ করেছিল। বারবার তাকে নানাভাবে হেনস্থা অপমান সেই সময়ে আমাদের পূর্বপুরুষরা করেছিল। দেবী আর তার সাধকের অপমান সহ্য করতে পারেননি, তাই তার বিচার স্থগিত রয়েছে আজও। দেবী তার সাধককে অপমান সহ্য করতে পারেননি, তাই তার বিচার স্থগিত রয়েছে আজও। সেই ভয়ঙ্কর কাণ্ডের কথা শুনলে গা শিহরণ দেয়। রাজামাত্য ও বিদ্রোহী লালদেবাদের চক্রান্তকারী কয়েকজন ধরা পড়েছিল ঠিকই, কিন্তু তারা একেবারে শেষ হয়নি, তাদের দলবল এখনো রয়েছে। পূর্বজ রাজমাতা চন্দ্রপ্রভা ও হিরণ্যবশের সুদর্পের রাজত্বে রণচণ্ডী মন্দিরের মালিক ভুবনেশ্বরের কন্যাসম মালিনী ও ভুবনেশ্বর বাচস্পতির একান্ত পুত্রসম সুরেশ্বর বিচার করা শুনলে গায়ে কাটা দেয়। সুরেশ্বর জীবন্ত সমাধি ও মালিনী সুরেশ্বরের আজও প্রজাদের মুখে মুখে ঘুরছে। পূর্বজ রাজমাতা চন্দ্রপ্রভা ও হিরণ্যবশের সুদর্পের রাজত্বে রণচণ্ডী মন্দিরের মালিক ভুবনেশ্বরের কন্যাসম মালিনী ও ভুবনেশ্বর বাচস্পতির একান্ত পুত্রসম সুরেশ্বরের বিচারের কথা শুনলে গায়ে কাটা দেয়। সুরেশ্বরের জীবন্ত সমাধি ও মালিনী সুরেশ্বর আজও প্রজাবৃন্দের মুখে মুখে ঘুরছে। পূর্বসূরি কাছাড়ি রাজ পরিবারের রাজমাতা চন্দ্রপ্রভাকে রণচণ্ডী দেবী স্বপ্নদ্রষ্টা হয়ে সতর্ক করে দিয়ে বলেছিলেন, এরা তিনজনই আমার সাধক, তাদের অপশাস্তির বিধান নেমে আসলে কাছাড়ি রাজ পরিবার নিঃসন্তান হবে, ধ্বংস হবে রাজ্য। রাজমাতা মন্ত্রিমণ্ডলের সবাই এই কথা বললে সবাই বলেছিল এটা ভ্রম। সেই বিচারের দিন অধিষ্ঠাত্রী এত ক্ষুব্ধ হন যে ভূমিকম্পে কাছাড় রাজ্য কেঁপে ওঠে। দেবীর কাছে কেঁদে কেঁদে ক্ষমা চান রাজমাতা ভেরম্বশ্বর সুদর্প, মন্ত্রী আমাত্য, রাজ্যবাসী সবাই। তাদের ক্ষমা ভিক্ষার কিছুটা আশ্বস্ত হলেও দেবী রাগ কমেনি, রুষ্ট আছেন এখনো ও অভিশাপ এই রাজ্য থেকে সরে যায়নি। ডিমাসা জাতির প্রজনন ক্ষমতা খুব কম, কাছাড়ি রাজবংশের ছেলের সন্তান প্রায় হয় না। সেই বিচারের দিনে বড়বাক্র নদী গতি পাল্টায়, তাদের জলে বাসে নিয়ে অলৌকিকভাবে মাটিতে পুঁতে কবর দেওয়া সুরেশ্বরের দেহ ও মালিনী সুরচ্ছেদ কাটা যুক্ত হয়ে শ্মশানে দেওয়া হয়। সেই প্রতীকে শিউলি ভট্টাচার্য ও সুধাময় দাস হাঁটছে। আরেকটি ভয়ঙ্কর কাণ্ড ঘটতে যাচ্ছে। মহারাজা গোবিন্দচন্দ্র ভাবলেন পাটরানী ইন্দুপ্রভাকে সব কথা খুললে বলতেই হবে। জলের আভাস পাচ্ছেন, তাকে না বললেই নয়। সব জানলে আসন্ন বিপদ থেকে ইন্দু সব কিছু সামলে নিতে পারবে। আজ এখানেই শেষ করছি। কবিতা উৎসব এদিক কি অনুষ্ঠান শুনুন, দেখুন, আমাদের পাশে থাকুন। প্রকৌশলগত ত্রুটি রয়েছে, উপস্থাপনার খামতি রয়েছে, তবুও দেশে বিদেশে হাজার হাজার দর্শক এই অনুষ্ঠান দেখে থাকেন। আপনিও দেখুন, পরামর্শ দিন। আমাদের চ্যানেল কবিতা চ্যানেল, তবু আমরা গবেষণামূলক অনুষ্ঠান পরিবেশন করে থাকি। শিলাবতী চরের বৃত্তান্ত একটি ঐতিহাসিক গবেষণামূলক উপন্যাস, প্রতি পর্বে ঐতিহাসিক তথ্য রয়েছে এবং এই উপন্যাস মালিনবিলের আখ্যানের পরবর্তী অধ্যায়। দেখতে থাকুন, ভালো লাগবে। বরাক উপত্যকাকে জানতে হলে এই উপন্যাসগুলো আপনার পড়া এবং শোনা দরকার। দেখুন। আজ এখানে শেষ করছি। নমস্কার।